তো সাঁতার জানি না, আমাকে বাঁচাও। অল্প বয়সে হয়েছে আমিন, ভাগ করব আমি তোমাদের জায়গা জমিন। নাম আমার সোহান, মিথ্যা বলে নেই জবান। আচ্ছা ঠিক আছে, আপনি সঠিকভাবে মাপযোগ করে জায়গাটা সমান ভাগে ভাগ করে দিন। অর্ধেক করে তো ভাগ করে দিব, কিন্তু কে কোন দিক নেবে, কে কোন জমিটা নেবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তোমাদের দুই ভাইকে আলোচনা করে নিতে হবে। আরে এগুলো কি? দেখতে তো একদম সোনার মতো লাগছে। এগুলো আসল না নকল? 1 টাকার কয়েলের মতো গোলাকার। তাহলে কি এগুলো সোনার কয়েল নাকি? যাক, আসল না নকল পরে দেখা যাবে। এগুলোকে আমি তুলে পকেটে রেখে দিই, বাড়িতে নিয়ে গিয়ে হাবিবাকে দেখাবো। ও দেখলে খুব খুশি হবে। নবীন, আমি তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তোমার বউয়ের ব্যবহার আমার কিন্তু একদমই পছন্দ না। গরিব মানুষ বাড়িতে সাহায্যের জন্য আসতেই পারে, তাই বলে তোমার বউ অন্যের দুঃখে দুঃখী হয়ে তাকে সাহায্য করবে, এটা কিন্তু আমি মানবো না। তোমার বউকে একটু ভালো করে বোঝাও। হ্যাঁ নবীন, তোর ভাবি ঠিক কথাই বলছে। তোর বউ খুবই দয়ালু। এইভাবে যদি দান করতে থাকে, আমাদের যা সয় সম্পত্তি আছে সবও দান করে ফেলবে। এটা কিন্তু আমি মানবো না। দান যদি করতেই হয় তুই রোজগার করে আনবি, সেইটা দান করবে। বাড়ির কোনো জিনিস যেন দান না করে। বাড়ি থেকে দান করলে কি হবে? এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমারও তো তেমন অধিকার আছে। আর দান করা কি খারাপ নাকি? দান করা তো ভালো। ওই জন্যই তো হাবিবা অন্য কারো দুঃখ দেখতে পারে না, নিজে না খেতে পেলে অন্যকে সাহায্য করে। নিজে না খেয়ে অন্যকে দান করা এটা পাগলের পরিচয়, বুঝলি? তুমি যে বলতা তোমার ছোট ভাই খুবই সহজ সরল, কিছু বোঝে না। বাড়িটাকে ভাগাভাগি করার জন্য ভাগ আছে বললো, শুনলা তো? এইবার ভাগ করে নাও, না হলে তোমার ছোট ভাইয়ের বউ বাড়ি ঘর জমি জায়গা সব অসহায় মানুষদেরকে দান করে দিবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো নবীন, তোর বউ দান করতে করতে সবকিছু দান করে দেখ, এটা আমি চাইনি। কালকে আমিন ডেকে বাড়ি ঘর জমি জায়গা সব অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলবো। দান করলে যখন সয় সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার এতই ভয়, তাহলে ভাগ করে ফেলো, আমার কোনো আপত্তি নাই। অল্প বয়সে হয়েছে আমিন, ভাগ করব আমি তোমাদের জায়গা জমিন। নাম আমার সোহান, মিথ্যা বলে নেই জবান। আচ্ছা ঠিক আছে, আপনি সঠিকভাবে মাপযোগ করে জায়গাটা সমান ভাগে ভাগ করে দিন। অর্ধেক করে তো ভাগ করে দিব, কিন্তু কে কোন দিক নেবে, কে কোন জমিটা নেবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তোমাদের দুই ভাইকে আলোচনা করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি মাপযোগ শুরু করেন। মাপামাপি হয়ে গেলে আমাদের ভাগ করা হয়ে যাবে। ওইখানে ধর। করেছিস? হ্যাঁ। $130। আমেন সাহেব, এখানে 100। নবীন সরিয়া এখানে। হাবিবা তুমি রান্না করো গো, আমি এদিকে দেখছি। আচ্ছা ঠিক আছে। যাই, আমিও রান্না করি কি। লিখেন 350।
কই গো, আমিন সাহেবের লেগে একটা চেয়ার লাসো। না থাক, এখন বসবো না। এই দেখো, অর্ধেক করে ভাগ করে দিলাম। এবার কে রাস্তার দিক লিবা আর কে ভিতর দিক লিবা, তোমরা আলোচনা করো। আলোচনা আবার কি করব? আমি রাস্তার দিকে আছি, রাস্তার দিকেই থাকবো। নবীন যেখানে আছে সেখানেই থাক। তোমার বড় ভাইয়ের মতে একমত তো? হ্যাঁ হ্যাঁ আমিন সাহেব, বড় ভাই রাস্তার দিকে আছে, রাস্তার দিকেই থাক, আর আমি না হয় যেখানে আছি সেখানেই থাকি। বাড়ি ভাগ তো হয়ে গেল, চলেন তাহলে এবার মাঠের জমিগুলো ভাগ করে দিবেন। চলো তাহলে। বাবারে বাবা, মাঠের যে অবস্থা, পাট কাটা না হলে তো জমি ভাগ করা যাবে না। আচ্ছা, তোমাদের আবাদ করার মতন জমি কোথায় কতটুকু আছে? ওই দেখেন উপর দিকে, ওখানে 2.5 বিঘা করে 2 জায়গায় 5 বিঘা আছে। আর এই যে ল্যাটার দিকটা দেখছেন, এখানে এক দাগে 5 বিঘা আছে। তাহলে 5 5 10 বিঘা জমি। দুই ভাই আলোচনা করে 5 বিঘা করে ভাগ করে নিলেই তো হয়। হ্যাঁ, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন নবীন। আমরা তো জাতে কুমোর, বাবা মারা যাওয়ার পর কুমোরের কাজটা আমি দেখাশোনা করি। আর তুই তো জানিস কুমোরের কাজে অনেক মাটি লাগে, তো আমি ওপরকার জমিগুলো নিচ্ছি, তুই নিচকার জমিটা নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। এর ছোট ভাইটা কি বোকা নাকি? বর্ষাকাল এলে তো একটা ফসল ডুবেই থাকবে, আবাদি করতে পারবে না। তাও লেটার 5 বিঘি জমি নেওয়ার জন্য রাজি হয়ে গেল। যাক, ওদের ভাই ভাই যখন এতই মিল, তাহলে আমার মুখে মেরে রাখি খিল। শোনো, আমি না হয় অসহায় মানুষদের কষ্ট দেখতে পারি না, তাদেরকে সাহায্য করি, তাই বলে তুমি এত বড় বোকামি কাজ করে আসলে? ভালো ভালো জমিগুলো তোমার বড় ভাইকে দিয়ে দিলে, বাড়িটাকে ভাগ করলে, তাও সামনের দিকটা ছেড়ে দিয়ে তুমি নিচের দিকে আসলে। তোমার বড় ভাই তোমাকে ঠকিয়ে কত বড় লোক হয়ে গেল, তুমি বুঝতে পারলে না? ভাগ তো সমান সমানই হয়েছে, তাহলে অসুবিধা কোথায়? ভাগ ঠিকই হয়েছে, কিন্তু তোমাকে ঠকানো হয়েছে। উপরের 1 বিঘা জমি বিক্রি করলে তোমার ওই ল্যাটার 5 বিঘা জমি কিনা হবে, জানো? যাক, যা হওয়ার হয়ে গেছে, এ নিয়ে আর কথায় আগাচ্ছি না। আমার কিছু টাকার প্রয়োজন, আমি বড় ভাইয়ের কাছে সাহায্যের জন্য যাচ্ছি। বড় ভাই, বাড়িঘর জমি জায়গা সবকিছুই তো ভাগাভাগি হয়ে গেল, আবার আমরাও আলাদা হয়ে গেলাম, তো এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সংসার কিভাবে চালাবো বুঝতেই পারছি না, তো আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। আমি যখন কাজ কাম শুরু করব, তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিব। আমরা যখন ভাগাভাগি করে আলাদা হয়ে গেছি, তাহলে আমার কাছে সাহায্যের জন্য কেন এসেছিস? আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, তুই যা এখান থেকে। বড় ভাই, তুমি এসব কি বলছো? যা বলেছি ঠিক বলেছি, আর তুইও ঠিকই শুনেছিস। আমি তোকে কোনো সাহায্য করবো না, তুই যা এখান থেকে। হাবিবা ঠিকই বলেছে, বড় ভাই আমাকে ঠকিয়েছে। আমার সঙ্গে চালাকি করে ভালো ভালো জমিগুলো নিয়ে নিয়েছে, আর আবাদ হয় না সেই সব জমিগুলো আমাকে দিয়েছে। নিচের জমিগুলো 1 বছর পানি কাদাতে ডুবে থাকে, আর যখন শুকোয় তখন ঠিকঠাক ফসলই হয় না। আর আমি বোকার মতো আগে পিছে না ভেবে বড় ভাই যেটাই বলেছে সেটাতেই হ্যাঁ দিয়ে দিয়েছি। আমারই ভুল, আপন হোক কিংবা পর, মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা ভালো না। তুমি মন খারাপ করে ফিরে আসলে যে? তোমার বড় ভাই কি তোমাকে সাহায্য করার জন্য রাজি হলো? তুমি ঠিকই বলেছো, আমারই ভুল। বড় ভাইকে আমি যেমন ভেবেছিলাম তেমন না। বড় ভাই আমাকে ঠকিয়েছে, আবাদ হয় না সেই সব জমিগুলো আমাকে দি, ও ভালো ভালো জমিগুলো নিয়ে নিয়েছে। তুমি
কাঁদো না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন কেঁদে পস্তি আর ফিরে আসবে না। তুমি নিজেকে একটু শক্ত করো, দিয়ে কাজ কাম খোঁজার চেষ্টা করো। দেখো, ভাগ্যে যেমন দুঃখ আছে সুখও আছে। ডাবলু, ও ডাবলু, আছো নাকি? আরে প্রধান সাহেব, আসুন আসুন, বলুন কি খবর? মাটির কলসিতে পানি রাখলে খুবই ঠান্ডা থাকে। আমার কাছে একটা কলসি ছিল, কাল কি আবার ভেঙে গেছে। ওই জন্য আমি একটা কলসি নিতে এসেছি। তুমি আমাকে একটা ভালো কলসি দাও। আপনি কেন তো কষ্ট করে পায়ে হেঁটে এখানে কলসি নিতে এসেছেন? কাউকে দিয়ে খবর পাঠালে আমি তো নিজেই গিয়ে আপনাকে কলসিটা দিয়ে আসতাম। আরে ঠিক আছে ঠিক আছে, হাঁটাহাঁটি করা ভালো। তা বলছি যে কলসি কত করে বিক্রি করছো? প্রধান সাহেব, কলসি এখন 100 টাকা করে বিক্রি করছি। 100 টাকা? কিন্তু এর আগে যে 30 টাকা করে ছিল। দেখুন প্রধান সাহেব, কোনো জিনিসের দাম তো আর এক জায়গায় স্থির হয়ে থাকে না, বাড়ানোর প্রয়োজন হয়েছে তাই বাড়িয়েছি। আশেপাশে কোনো কোমর বাড়ি নেই, আমার মনে হয় সেটারই তুমি ফায়দা লুটছো। বেশি লাভ করার জন্য 30 টাকার মাল 100 টাকায় বিক্রি করছো। দেখুন প্রধান সাহেব, নিলে বলুন, আমি এনে দিচ্ছি। না হলে শুধু শুধু আমার সময় নষ্ট করেন না, আমার অনেক কাজ আছে। 30 টাকার কলসি 100 টাকায় কিনতে হবে? না থাক, লাগবে না। প্রধান সাহেব, আমি এখন অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি। আমাদের বাড়িঘর জমি জায়গা সব ভাগ হয়ে সংসার আলাদা হয়ে গেছে, কিন্তু কিভাবে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না। এখনো কোনো কাজ কামের খোঁজ করতে পারিনি, তাই কাজের সন্ধানে আপনাদের বাড়িতে এসেছি। আপনি যদি আমাকে একটা কাজ দেন তাহলে খুব উপকার হয়। আপনি এই গরিব ছেলেটাকে সাহায্য করুন প্রধান সাহেব, আল্লাহ আপনাকে খুব ভালো রাখবে। আরে তুমি ডাবলুর ছোট ভাই নবীন না? হ্যাঁ প্রধান সাহেব, আমি নবীন। আরে তোমরা তো জাতে কুমোর, তাহলে মাটির জিনিসপত্র তৈরি করে বিক্রি করছো না কেন? ওদিকে যে তোমার বড় ভাই মাটির জিনিসপত্র তৈরি করে বেশি বেশি দামে বিক্রি করছে, গ্রামের মানুষ তো ঠিকমতো কিনতেই পাচ্ছে না। আমি একটা কলসি কেনার জন্য গিয়েছিলাম, 30 টাকার কলসি 100 টাকা নেব তাই বলছিল। আমি কিন্তু নিইনি। তুমি এক কাজ করো, মাটির জিনিসপত্র তৈরি করে গ্রামে গ্রামে বিক্রি করো। আর হ্যাঁ, গ্রামের মানুষের কাছে দামটা তুমি সঠিক দামই নেবে। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব, আমি তাই করব। কি গো, মন খারাপ করে ফিরে আসছো? কাজ কামের ব্যবস্থা কি করতে পেরেছো? না প্রতিদিনের মতো আজকেও শূন্য হয়ে বাড়ি ফিরে আসলে? আমি প্রধান সাহেবের বাড়িতে গিয়েছিলাম, সে আমাকে কাজ দেয়নি, তবে কাজ করার একটা উপায় বার করে দিয়েছে। আমরা তো কুমোর, তাই মাটির জিনিসপত্র তৈরি করে বিক্রি করতে বলেছে। হ্যাঁ, এটা তো ভালো যুক্তি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি মাটি তুলে নিয়ে এসো, কালকে থেকে আমরা মাটির জিনিসপত্র বানিয়ে বিক্রি করব। মাটি আনতে তো বেরিয়ে পড়লাম, কিন্তু আমাদের জমিতে যে পাট আছে, যাই আজকে অন্য কারোর জায়গা থেকে মাটি নিয়ে আসবো। আরে এগুলো কি? দেখতে তো একদম সোনার মতো লাগছে। এগুলো আসল না নকল? 1 টাকার কয়েলের মতো গোলাকার, তাহলে কি এগুলো সোনার কয়েল নাকি? যাক, আসল না নকল পরে দেখা যাবে। এগুলোকে আমি তুলে পকেটে রেখে দিই, বাড়িতে নিয়ে গিয়ে হাবিবাকে দেখাবো, ও দেখলে খুব খুশি হবে। হাবিবা, এই দেখো মাটি খুঁড়তে গিয়ে কি পেয়েছি দেখো। আরে এগুলো তো সোনার কয়েল মনে হচ্ছে।
এগুলো আসল না নকল? কি জানি গো, আমিও তো বুঝতে পারছি না। তুমি এইগুলোকে ঘরে রেখে দাও তো, আমি সময় পেলে সোনার দোকানে গিয়ে এগুলো আসল না নকল দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেখে দিচ্ছি। বাড়িতে কেউ আছো? তোমরা কি আমার ডাক শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি ব্যাপার, কিছু বলছেন? আমি একটা ফকির, আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি। মা, তোমাদের বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও না। খাবার দাবার নাই, আপনি যান এখান থেকে। হাট্টা কাট্টা শরীর, কাজ করে খাবে তা না, চুল দাড়ি রেখে দিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। বয়স হয়ে গেছে, কাজ করতে পারি না মা, ওই জন্যই তো ভিক্ষা করে বেড়াই। দাও না মা, দাও। তোমার বাড়িতে বাসি পান্তা যা আছে তাই দাও। ভিক্ষা টিক্কা হবে না, আপনি যান এখান থেকে। এই ফকিরটাকে কিছু ভিক্ষা দেবে মা? আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি। ঘরে বউটা অসুস্থ হয়ে পড়ে আছে, তাকেও কিছু খাওয়াতে পারিনি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, আপনার স্ত্রীর কি অসুখ হয়েছে? আমার বউয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে ওই নষ্ট কিডনিটাকে অপারেশন করে বার করে ফেলতে হবে, না হলে ওই নষ্ট কিডনিটাই ভালো কিডনিটাকেও নষ্ট করে দেবে। আচ্ছা ঠিক আছে ফকির বাবা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। এই দেখেন ফকির বাবা, আমার স্বামী মাঠে কাজ করতে গিয়ে এই সোনার কয়েনগুলো পেয়েছে, কিন্তু আমরা বুঝতেই পারছি না এই সোনাগুলো আসল না নকল। আপনি এই সোনাগুলোকে নিয়ে যান, যদি এই সোনাগুলো আসল হয় তাহলে আপনি বিক্রি করে আপনার স্ত্রীর অপারেশন করবেন। আর এই চাল কটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে মা, তুমি ভালো থেকো। কি ব্যাপার, তুমি এখানে এসেছো, কিছু বলবে? হ্যাঁ, কিছু বলতাম তো, কিন্তু তোমার কাজ দেখে আর বলতেই তো মন চাইছে না। আরে কি বলবে বলো না। 2 দিন মায়ের বাড়িতে বেড়াতে যাব ভাবছিলাম, কিন্তু তোমার যা কাজ, তুমি তো যেতেই পারবে না। ও এই ব্যাপার, এই কাজগুলো গুছিয়ে রাখতে 2 দিন সময় লাগবে। 2 দিন পরে না হয় তোমার মাদের ওখানে বেড়াতে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ির দিকে গেলাম, রান্না হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি খেতে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আরে ফকির বাবা যে, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আমি ভালো আছি, আর আমার বউটাও খুবই ভালো আছে। তুমি যে সোনার কয়েলগুলো দিয়েছিলে ওগুলো আসল সোনা ছিল। আমি ওগুলোকে বিক্রি করে দিয়ে বউটার অপারেশন করেছিলাম। তুমি আমার খুব উপকার করেছো মা, তুমি আমার খুবই উপকার করেছো। আপনাকে ওগুলো দান করে যতটা খুশি হয়েছিলাম, আজকে তার থেকে বেশি খুশি হলাম। আপনার স্ত্রী সুস্থ আছে শুনে। আসেন বসেন। আমি বসবো না মা, আমি তো শুধু তোমাকে খবরটা দিতে এসেছি। তবে এখান থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে একটা বরদান করে যাচ্ছি। আজ থেকে তুমি যদি কোনো গরিব মানুষের কষ্ট দেখে কষ্ট পাও, আর তোমার চোখে থেকে যদি পানি বের হয়ে আসে, সেই পানি থেকে সোনার কয়েল তৈরি হয়ে যাবে। সেগুলোই তুমি ওদেরকে দান করো। হাবিবা, মাটি সানার জন্য একটা মেশিন তৈরি করতে হবে। মেশিনটা তৈরি করতে অনেক টাকাই লাগবে। তুমি এক কাজ করো, তোমাকে যে সোনার কয়েনগুলো দিয়েছিলাম ওগুলোকে নিয়ে এসে আমাকে দাও।
আমি সোনার দোকানে গিয়ে দেখি ওগুলো আসল না নকল। ওই সোনাগুলো তো আমি একটা ফকিরকে দান করে দিয়েছি। কি, তুমি দান করে দিয়েছো? হ্যাঁ, দান করে দিয়েছি। ওই ফকির বাবার স্ত্রী খুবই অসুস্থ, অপারেশন করতে অনেক টাকা লাগবে তাই বলছিল। ওই জন্য আমি ওই কয়েনগুলো দিয়ে দিয়েছি। দিয়েই যখন ফেলেছো তাহলে আর কি করব বলো? তোমাকে কিছু না বলে আমি ওই ফকির বাবাকে ওইগুলো দিয়ে মনে হয় ভুলই করেছি। হাবিবা, তুমি কান্না বন্ধ করো। ওই দেখো, তোমার চোখের পানি থেকে সোনার কয়েন তৈরি হয়ে যাচ্ছে। তাই তো গো, ফকির বাবা এখান থেকে যাওয়ার সময় আমাকে একটা বর দান করে গিয়েছে। আমি কান্না করলে আমার চোখের পানিগুলো সব সোনার কয়েন হয়ে যাবে। ওই ফকির বাবা তো ঠিকই বলেছে, আমার চোখের পানি তো সোনার কয়েন হয়ে যাচ্ছে। যাক, তাহলে ভালোই হলো। এগুলো দিয়ে আমার কাঁদাসানা মেশিনটা বানানো হয়ে যাবে। আমি এটা ঠিক শুনলাম না ভুল শুনলাম? হাবিবার চোখের পানি থেকে সোনার কয়েল তৈরি হয়ে যাচ্ছে। আমাদের লোকটাকে তো বলতে হয়। এই শোনো না, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার, কি সর্বনাশ হয়েছে? এই দেখো, হাবিবাকে একটা ফকির বাবা বরদান করেছে। হাবিবা কান্না করলে ও চোখের পানি থেকে সোনার কয়েল তৈরি হয়ে যাবে। আর এটা সত্যিও হচ্ছে, আমি নিজের চোখে দেখে আসলাম। হ্যাঁ, কি বলছো এসব? তাহলে তো এবার আমাদের থেকে ওরাই বেশি বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে বড় লোক হতে দেওয়া যাবে না। আমি তোমাকে কি বলছি ভালো করে শোনো। কি হলো বোন, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তোমাকে একটা ফকিরে বরদান করেছে, আর আমি সেই দানের রহস্যটা জেনে গেছি। তুমি এখানে কান্না করো, আর আমরা সোনার কয়েলগুলোকে কুড়াবো। এসব কি বলছো বোন? ওই দান তোমাদের জন্য না, ওসব গরিবদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। ওই সোনার কয়েল দিয়ে তোমরা কাদাসানা মেশিন তৈরি করছো। তোমরা কি গরিব নাকি? তোমাদের যেমন কাজে লেগেছে আমাদেরও কাজে লাগবে। তাড়াতাড়ি তুমি কান্না করো। বোন, কান্না তো হয় মন থেকে, মন তো কোনো অভিনয় না যে আমি কান্নার অভিনয় করব আর আমার চোখের পানিগুলো সব সোনার কয়েন হয়ে যাবে। তোমাদের ব্যবহারে আমার রাগ হচ্ছে, তোমাদের ব্যবহারে আমার মন তো কোনো কষ্ট পাচ্ছে না। কষ্ট পাবে, কষ্ট পাবে। আঘাত না দিলে কি কষ্ট পাবে? ভুল এবার কান্না করবে কিনা ভুল, কান্না করবে কিনা ভুল। ছাড়ো বোন, ছাড়ো, লাগছে তো। ছাড়ো। ওগো, আমি তো সাঁতার জানি না, আমাকে বাঁচাও। তোমাকে বাঁচাবো কি করি? আমি তো সাঁতার জানিনি। কে কোথায় আছো গো? আমার পক্ষে বাঁচাও গো, ডুবি মরি যাবে। কে কোথায় আছো? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্য আজ আমি জানে বেঁচে গেলাম। আমরা লোভে পড়ে তোমাকে এখানে ডেকে এনেছি, তোমাকে কাঁদিয়ে তোমার চোখের পানি থেকে যে সোনার কয়েলগুলো তৈরি হবে সেইগুলো নেওয়ার জন্য। কিন্তু লোভ করলে যে ক্ষতি হয় সেটা আমি বুঝতে পেরেছি। লোভ করলে উপকারের থেকে ক্ষতিই বেশি হয়। তাই লোভ করা উচিত না। যাকে যেভাবে রেখেছে তাকে সেভাবেই থাকাই উচিত।